প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। আমি প্রথম সেই খবরটাকে প্রকাশ্যে আনি, সেটা হচ্ছে যে একজন ইউটিউবার বঙ্গ টিভির রোজিনা রহমান এবং তার ক্যামেরা পার্সন, তাদেরকে কলকাতা হাইকোর্ট চত্বরে হেনস্থা করা হয়েছিল বলে মারধর, মোবাইল কেড়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং যারা সেই কাজটা করেছিলেন তারা আবার কলকাতা হাইকোর্টেরই আইনজীবী। তারপরে তো সেই সব নিয়ে আরও অনেকে খবর করেছেন, অনেক মিডিয়া খবর করেছে, মেন স্ট্রিম মিডিয়াও খবর করেছে। কিন্তু আজকে আমি একটা ভালো খবর আর কি আপনাদেরকে দেওয়ার জন্যই এলাম। একেবারে রোজিনা রহমানকে অনলাইনেও নেব। হ্যাঁ, পেয়ে গেছে অনলাইনে, হাইকোর্ট চত্বর থেকে দেখতেই পাচ্ছেন রোজিনা রহমান এই মুহূর্তে রয়েছে। রোজিনা, ভালো খবরটা কি তোমার মুখ দিয়ে শুনতে চাই, দর্শকরাও শুনবেন। আজকে তো হাইকোর্টে মামলাটা উঠেছিল, যখন আমি এই খবরটা করেছিলাম তখন তো কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন যে আমরা ফেক খবর করেছি, ভুল খবর, এমন কিছু ঘটনা ঘটেনি। আজকে কি হয়েছে এজলাসে তুমি বলো, প্রথম থেকে পুরোটা বলো কি হয়েছে। একদম শফিকুলদা, আজকে আমি যেখানটা থেকে আজকে দাঁড়িয়ে আছি, সেখানে আমার উপর আক্রমণ হয়েছিল। একদম ঠিক সেই জায়গাটায় বসে আজকে আমাদের জয়, যেটা শুধুমাত্র আমার লড়াই ছিল না, তোমার আমার সবার লড়াই ছিল, আমাদের সংবাদ মাধ্যমের লড়াই ছিল, রিপোর্টার যারা আমরা স্বাধীনভাবে কথা বলি, যারা চোখে চোখ রেখে যারা প্রশ্ন করি, তাদের সবার লড়াই ছিল আজকে যে আংশিক জয় বলতে পারি। কারণ কেন আমি বলছি, বিচারপতি আজকে যে পর্যবেক্ষণ রেখেছে, অনেকেই বলেছিলেন আপনার ছবি দিয়ে, আমি বলছি সেই পোস্ট যারা করেছিলেন তারা কোথায় যাবে আমি এই মুহূর্তে জানি না। কারণ কিন্তু আমরা সেই জায়গাতেই আছি যেখানে আমাকে আক্রমণ করেছিল। আমি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম, চোখের জলে ভেসেছিলাম কার্যত। আমি বলছি শফিকুলদা, আজকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আমার মামলাটা ছিল। মহামান্য হাইকোর্ট, যে হাইকোর্টের জন্য আজকে রোজিনা কথা বলতে পারে, বঙ্গ টিভি কথা বলতে পারে, কার্যত সেই হাইকোর্টে আজকে আমি জয় পেয়েছি। সেই হাইকোর্টে বিচারপতি প্রথমত এই মামলাটা নিয়ে তিনি প্রথমে বললেন যে এই যে একটা হেভি, এইখানে যে কার্যত সামনেই আমার পেছনেই বিধানসভা, এইটা আমি বি গেটে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, যেখানে আমার উপর আক্রমণ হয়েছিল, আর অপোজিটেই দেখা যাচ্ছে রাজভবন। তিনি বলেছেন এই এত সিকিউরিটি জোনের মধ্যে কেন রিপোর্টাররা কাজ করতে পারবে না ফ্রি ভাবে। আর একটা জিনিস তিনি সরকারের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে রিপোর্টাররা এখানে আসবে কি আসবে না, আপনি জানিয়ে দিন, রিপোর্টাররা এখানে আসবে কি আসবে না। তিনি বলেছেন এত সিকিউরিটি জোন, তার মধ্যে কি করে আক্রমণ হতে পারে, কি করে এরকম সাংবাদিকের কাজ না পছন্দ হতে পারে, তার জন্য মামলা হবে, সবকিছু হবে, কিন্তু ফিজিক্যালি অ্যাটাক এটা তিনি একদমই সাপোর্ট করেন না। তিনি পুলিশের কাছে কেস ডায়েরিও চেয়েছেন। এমনকি শফিকুলদা আরেকটা জিনিস সব থেকে যেটা তিনি বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন এবং সিনিয়র আইনজীবীদের উপর দায়িত্ব দিয়েছেন যাতে এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়, এবং তিনি সিডিও চেয়ে পাঠিয়েছেন। তিনি বলছেন যে বড় বড় চ্যানেলগুলো যদি তাদের উপর আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে মামলা হবে, স্বপ্নদিত মামলা হবে, আর ছোট চ্যানেলরা মার খাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা শুধু আমার একার লড়াই ছিল না শফিকুলদা, আমাদের সবার লড়াই ছিল। তুমি সব থেকে প্রথম খবরটা তুলে ধরেছিলে, কার্যত আমি কেঁদে ভাসিয়েছিলাম সেই দিন, যেই দিন তুমি খবরটা, সেই দিন তোমাকে বলা হয়েছিল তুমি ফেক খবর ছড়িয়েছো। আমার কান্নার যে জল, সেটাকে মিথ্যে বলা হয়েছিল, অনেকে আমার উপর আঙুল তুলেছিল, কার্যত আমি নাকি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছি। কিন্তু আজকে মহামান্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সরাসরি লাইভ স্ট্রিমিং আছে, যে সমস্ত শত্রুরা আমাদেরকে আক্রমণ করেছিল এবং আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, তারা গিয়ে একবার দেখে নিন। 50 নম্বর আইটেম ছিল, গিয়ে একবার বিচারপতি কি বলেছেন আজকে দেখে নিন। এই যারা আমার বিরোধিতা করেছিলেন, অনেক সাংবাদিকও ছিল তার মধ্যে, তাদেরকে আমি সাংবাদিক মনে করি না, একটা জিনিস তারাও দেখে নে যে আজকে লাইভ স্ট্রিমিং এ কি বলেছে বিচারপতি সরাসরি। শফিকুল্লাহ, তোমাকে যারা ফেক খবর ছড়িয়েছে, তোমার নামে বড় বড় করে পোস্ট করেছিল, ছকতি, তারা শুধু ব্যক্তিগত কুৎসাকারী ছাড়া আমি তাদেরকে সাংবাদিক মনে করি না, শাসক দলের চটি বাহনকারী একদম। তারা যে মন্তব্য তোমার উদ্দেশ্য করেছিল যে তুমি আমাকে নিয়ে এসে এখানে চোখের জল দিয়ে একটা ভিকটিম কার্ড খুলছো, শফিকুল তোমার নামে টোপাকুল বসানো হয়েছিল, আজকে তার যোগ্য জবাব দেওয়া হলো। শফিকুলদা, 2 তারিখে মামলা আছে, আশা করি রায় আমরা শেষ হাসিটা হাসবো, আংশিক হাসি আজকে আমরা হাসতে পারি। এবং একটা জিনিস তিনি বলেছেন, এখানে আমরা হাইকোর্টে যাতে ফ্রি ভাবে কাজ করতে পারি, একদম যাতে ফ্রিলি থাকতে পারি, আমরা আমাদের কথাটা বলতে পারি। আজকে যারা বিগেটে অসংখ্য সাংবাদিক, আমাদের যাদের অফিস নেই, আমরা যারা এখানে বসেই যারা বক্তা আছে তাদের জন্য ওয়েট করি, কার্যত তারা
যারা এখানে দীর্ঘক্ষণ বসে থাকে দাদা, আমি দেখতে পাচ্ছ আমি ওখানেই বসে আছি কার্যত, যারা সেই অধীর আগ্রহে ওয়েট করে থাকে, যাদের কোনো অফিস নেই, এক ফোঁটা জল খেয়ে এখানে বসে থেকে দাঁতে দাঁত চিপে সাংবাদিকতাটা করে। আজকে শুধু আমার একার লড়াই ছিল না, আজকে তাদের সবার লড়াই ছিল। কার্যত আমি বলছি সব্যসাচী চ্যাটার্জি ছিলেন আমার আইনজীবী এবং সুপর্ণা দত্ত ছিলেন, তাদেরকে কুর্নিশ, কারণ লয়ারের বিরুদ্ধে অনেকেই আইনজীবী দাঁড়াতে চেয়েছিলেন না, পিছিয়েও হেঁটেছিলেন, সেক্ষেত্রে সব্যসাচী চ্যাটার্জি কিন্তু এগিয়ে এসেছেন। ওকে, আমি কয়েকটা বিষয় আমি বলতে চাই। প্রথমত, তুমি লড়াইটা করেছো আইনি লড়াই, এবং তার জেরে যে পর্যবেক্ষণটা এসছে এটা কিন্তু সমস্ত মিডিয়ার জন্য। কারণ যেটা বিচারপতি বলেছেন যে এখানে সাংবাদিকরা আসবেন কি আসবেন না, তার মানে শুধুমাত্র তোমার ব্যাপার না, সবার, এটা পুরো সংবাদ মাধ্যমের জয় যে তারা এখানে এসে যাতে ফ্রিলি থাকতে পারেন, কাজ করতে পারেন। এটা একটা বড় পর্যবেক্ষণ, বড় বক্তব্য। আর দ্বিতীয়ত, আইনজীবীদের বিরুদ্ধে নাকি মামলা করা যায় না, আইনজীবীরা অন্যায় করলে তার বিরুদ্ধে নাকি কোনো বা অন্য আইনজীবীরা দাঁড়ান না। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, আমি সেটা পরে বলবো সময় পেলে। তো এটা তুমি সেটাও ভেঙে দিয়েছো যে না, আইনজীবী যত বড়ই হন না কেন, আইনজীবীরা অন্যায় করলে তাদের বিরুদ্ধেও মামলা হয়, এবং সেখানেও আইনজীবীরাই দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে, যে আমার একই কাজের আমরা একসঙ্গে কাজ করি বলে, সহকর্মী বলে তিনি অন্যায় করলে তার বিরুদ্ধে লড়বো না। এই যে মিথটা ভেঙেছেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী চ্যাটার্জি এবং যারা ওখানে আরো সাথে ছিলেন, সুপর্ণা দত্ত, না আমি তাদের উদ্দেশ্যে আমার কথা যদি তাদেরকে পৌঁছাতে পারো, বলে দেবে যে আমি আরামবাগ টিভিতে শফিকুল ইসলাম বলছি, যে আপনাদেরকে কুর্নিশ জানাই যে আপনারা আইনটাকে সবার জন্য সমান, এটা প্রমাণ করলেন যে আইনজীবী হলেও যদি তিনি অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে আইনি লড়াই হলে তারা দাঁড়াবেন। এর জন্য তাদেরকে আমি কুর্নিশ জানাই। আর আমি যেটা বলতে চাই, রোজিনা, তুমি একটা মানে ছোট্ট মেয়েই বলবো, অনেক ছোট, আমার থেকে অনেক কম বয়স, আমার বোনের মতো তুমি কাজ করছো, অনেক ঝড় ঝাপটা সামলে কাজ করছো, কিন্তু তুমি শুধু কাজ করছো না, এই যে একটা বিষয়কে আইনের দরজাতে নিয়ে এসে একটা রাস্তা ওপেন করা, কাজের জায়গাটা আরো ব্রড করা, এদিক দিয়ে কিন্তু তুমি একটা অনেক বেশি কাজ করলে। এবং দেখা যাক, কেস ডায়েরিতে চাওয়া হয়েছে, পরবর্তী স্টেপ কি হয়, এবং ক্ষমা চাইতে বলা হয়েছে, সেটাও আমরা দেখতে চাই, জানতে চাই। এবং তুমি যে সেদিন যেভাবে ভেঙে পড়েছিলে, আজকে তোমার গলার আওয়াজ আমি যেভাবে শক্ত বলিষ্ঠ দেখছি, আমার মনে হয় তোমাকে দেখে আরো অন্যরাও একটু জোরালোভাবে কথা বলতে শিখবে। এটা কিন্তু তোমার দিক দিয়ে খুব ভালো। তো আজকে কি সেই দুশ্চিন্তা কি কমছে? একটা জিনিস, আমরা ছোট ছোট চ্যানেলরা যারা সাংবাদিকতা করি, মানে যারা এই হাইকোর্টের যে ব্রিগেডের ডিজিটাল মিডিয়া প্রথম যখন কাজ করেছিল, তখন দাদা আমি 7 বছর ধরে কাজ করেছি, তোমায় বলেছিলাম এই একই জায়গায়, এখানেই বসে বসে আমি 7 বছর ধরে কাজ করছি। তো সেখানে আমাকে আক্রমণ হতে হয়েছিল, সেই জন্যই আমি আরো বেশি করে ভেঙে পড়েছিলাম, সেই জন্য আমার চোখের জল কার্যত দেখা গিয়েছিল। কারণ কেন, আমরা যেখানে ইনসিডেন্ট কভার করতে যাই সেখানে আমি আক্রমণ হয়েছি, এর আগেও আমার হাত থেকে রক্ত পড়েছে, আমি তখন ভিকটিম কার্ড খেলিনি দাদা। কিন্তু আমাকে যেখানে আমি জানি, এই যে আজকে তোমার সঙ্গে বসে এখন কথা বলছি, আমি যদি এখানে আক্রমণ হয়, কারণ এখানে আমি জানি এখানে আমি সেফ, কিন্তু এখানেও আমি সেফ নই, তাহলে তো দাদা বাড়ি থেকে বেরোলেও আমি সেফ ছিলাম না। কার্যত আজকে হাইকোর্ট আমাদের চোখ খুলে দিল যে আমরা সাংবাদিকরা, যে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যেই হোক, না, ওই একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে ছোট চ্যানেল বলে এত উপেক্ষা, আর যদি ও বড় চ্যানেল হতো তাহলে হয়তো সুমোটো কেস করে এগোনো যেত। এই যে পাশে কলকাতা হাইকোর্ট থাকলো, বিচারপতি থাকলেন, একদম তিনি উদাহরণ টেনেছেন, তিনি এবিপি আনন্দের কথা বলেছেন, কিন্তু সেই এবিপি আনন্দ আমাদের পাশে প্রথম থেকেই ছিল, সেই এটা কিন্তু একদম এবিপি আনন্দও দেখতে পাবে যে জয়টা করে আমরা দেখিয়ে দিলাম। অবশ্যই, না এই এবিপির কথা তো মানে অস্বীকার করা যায় না, যেভাবে পাশে থাকে। আমাদের ক্ষেত্রে আমরা ছোট ছোট ইউটিউবার, কিন্তু এবিপি আনন্দ যেভাবে পাশে থাকে আমাদের যে কোনো সমস্যা হলে আমি সবসময় সেটা স্মরণ করি। আমি রোজিনা যেটা বলতে চাই আবারও, তুমি তো যে কাজটা করছো, ফিল্ডে কাজ করছো, আর যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও হাইকোর্টে টেনে টেনে আনছো। আর একটা বিষয় তো আমিও খবরটা করেছিলাম এবং মানুষের কৌতূহল আছে, সেই হুজুর বিচারপতি আরেকটা কথা বলেছেন যে ফিজিক্যালি অ্যাটাক, এটা একদমই গ্রহণযোগ্য নয়। ফিজিক্যালি কাউকে মামলা করতে পারে, কোনো প্রবলেম হলে মামলা করতে পারে, নো প্রবলেম, কিন্তু আমি যেটা জানতে চাই এটা আপডেট। এটা পুনাই ঘোষ করেছিলেন 4টে মামলা। রোজিনা, আপডেট জানতে চাই, হুজুরের কি হবে? সে হুজুরের মামলা হয়েছে, কিছু নোটিশ টোটিস কিছু হয়েছে? হুজুর যে তোমাকে উল্টোপাল্টা বলে, হুজুরের মামলাও আশা করি আজকে নাম্বারিং এ ছিল, অতটা নাম্বার আসেনি, আশা করি হুজুরের মামলাও হবে। আমরা শেষ হাসি হাসবো দাদা, কারণ তিনি যে মন্তব্য করেছেন, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মন্তব্য তো আর ফেরাতে পারবেন না, কিন্তু যে মন্তব্য তিনি করেছেন তার জন্য
তার শেষ অবধি আমরা দেখব। একেবারেই রোজিনা, ছাড়া চলবে না। আমরা কয়েকজন আছি বাংলাতে, আমাদের নামে তো অনেকেই অনেক কথা বলছেন, কুৎসা করছেন, করতে দিন তাদের। কিন্তু আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে নিজেরা লড়তে জানি মানে কাজের দিক দিয়ে মিডিয়ার, আর দ্বিতীয়ত হচ্ছে আইনি লড়াইটাও আমরা যথেষ্টই করতে জানি। আমাদের অসীম ধৈর্য আছে, সেটা আমরা রেখে আমরা লড়তে জানি। আমরাও দেখিয়ে দেব, এতটা সহজ নয় যে যা খুশি যেখানে খুশি হাত দেব, মানে ওই হাতকে আমরা ভেঙে মুচড়ে ভেঙে দিতে পারি। যে কাজটা তুমি করেছো। আর একটা জিনিস, আর একটা শফিকুল দা না বললেই নয়, বিরোধী দলনেতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তিনি একবার আমার সঙ্গে তিনি টুইটও করেছিলেন, আমার সঙ্গে একবার দেখা হয়েছিল দাদা, তিনি বলেছিলেন লড়াই ছাড়বে না, কারণ অন্যায় যে এটা ঘোরতর অন্যায়। তিনি টুইটও করেছিলেন, শুধু না আমাকে সামনাসামনিও বলেছিলেন এই লড়াইটা শেষ পর্যন্ত দেখতে হবে। একেবারেই এটা শুধু তোমার একার লড়াই না, তো আমাদের সবার লড়াই। আমরা বেশ কয়েকজন আছি যেটা আমরা একেবারে পাশে দাঁড়িয়ে যাই। তো আমাদের এই লড়াই চলবে, আর যতই আমাদের বিরুদ্ধে এইসব চলবে কুৎসা বা আক্রমণ। আর একটা জিনিস শফিকুল দা, একদম আমি বারবার করে বলছি, যে পোস্টটা করেছিলেন তোমার ছবি দিয়ে কার্যত আমার মুখে একটা ব্লার করে, বলছে সে আজকে জবাবটা পেলো, আইনি থাপ্পড়টা নিশ্চয়ই তার গালেও পড়লো। আমি এইটুকু বলতে চাই, কথার উত্তর মিডিয়াতে দিতে হবে এমন কোনো বালাই নেই। আমার নামে তো অনেক কিছু বলেন, আমি তো সবার কথা উত্তর দিই না। আমি যেগুলো দেওয়ার মতো সেগুলো দিই। যেমন কলকাতা টিভি একটা করেছিল, একটা স্যাটেলাইট চ্যানেল, মানে টিভি চ্যানেল আমি ওইসব নিয়ে এখন কিছু বলছি না। নিশ্চয়ই আমাদের মানহানি হলে আমরা মানহানি আইনগত ব্যবস্থা নেব। সবাইকে মিডিয়াতে ফুটেজ দিতে হবে, প্রকাশ্যে আনতে হবে। কেউ মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য বলতে পারেন, তাদেরকে আমাদের মিডিয়াতে উত্তর দিতে হবে নাম ধরে, চ্যানেলের নাম ধরে। এত কাছাকাছি আমরা করব না, কিন্তু জবাব তো আমরা দেবই নিশ্চয়ই। আমাদের বিরুদ্ধে কিছু হবে, কুৎসা হবে, আমরা চুপ করে বসে থাকবো? আইনের দরজা তো খোলা থাকবে, সেখান থেকে তো আমরা জবাব তো দেবই। যাই হোক, সব কথা সবসময় প্রকাশ্যে বলতেও নেই। রোজিনা, সাহস তাহলে আজকে অনেকটাই বাড়লো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তোমাকে দেখে আমারও সাহস বাড়ছে। তুমি যেভাবে লড়ছো আইনি, তুমি ফিল্ডে নেমে কাজ করছো, সেদিন যতটা ভেঙে পড়েছিলে আজকে অনেক বেশি শক্ত, শক্তিশালী, বলিষ্ঠ কণ্ঠ মনে হচ্ছে। কাজ চালিয়ে যাও। আর আরামবাগ টিভি আমি যেভাবে পাশে থাকার চেষ্টা করি, তোমার পাশে, সকলের পাশে থাকবো। ভালো থেকো। ওকে, বাড়ি যাও। আগের দিনে অনেক রাতে বাড়ি গেছিলে, খুব বিধ্বস্ত লেগেছিল। আজকে একটু ফ্রেশভাবে বাড়ি যাও। আবার পরে ডেট আছে নিশ্চয়ই, সেদিন আরও খাওয়া দাওয়া হবে। ঈদের পরে আরও একদিন খাওয়া দাওয়া ভালো করে বসে হবে পুরো রেজাল্টটা এলে। আপাতত বাড়ি যাও ফ্রেশলি। আর আরামবাগ টিভির দর্শকদেরকেও আমার পাশে থাকার জন্য, তারা অসংখ্যবার তারা আমার পাশে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থেকো। ওকে, দর্শক শুনলেন রোজিনা রহমান, ছোট্ট মেয়ে, অল্প দিন, বেশি দিন মানে কাজ করছে, আমার থেকে অনেক ছোট, বোনের মতো। আমি প্রথম থেকে পাশে থাকি ওর। একটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে গিয়ে একটা নিজের একটা জায়গা তৈরি করেছে, অথচ তাকে হেনস্থা করা, তাকে সমস্যায় ফেলা, তার কাজ বন্ধ করে দেওয়া, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, কি নাই চলছে। কিন্তু মেয়েটি লড়াকু, লড়তে জানে, গড়তে জানে। শুধু এই হচ্ছে, যেমন মিডিয়াতে জবাব, তেমনি আইনি জবাব হলো। তো যারা আমার নামে, সত্যি তো আমাকে বলা হয়েছিল আমি নাকি ফেক বলছি, আমি নাকি ওই মানে চোখের জলটা নিয়ে ব্যবসা করছি, ভিউ বাড়াচ্ছি, কেউ বলেছিলেন না পোস্ট করে? উত্তর আসছে, মামলা গ্রহণযোগ্য হয়েছে কলকাতা হাইকোর্টে, বিচারপতির এজলাসে গ্রহণযোগ্য হয়েছে। বিচারপতি কিছু বলেছেন নাকি বলেননি? ভালো করে খোঁজটা নিন না, লাইভ স্ট্রিমিং তো থাকে, খোঁজটা নিন না। কোথায় মুখ দেখাবেন? কিছু বললেই শুধু কুৎসা করে উড়িয়ে দেওয়া, তাই না? উড়িয়ে দেওয়া। আর আমি একটা কথা যেটা বলছিলাম দর্শক, আমার ব্যক্তিগত একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে, আমাদের আরামবাগেই অভিজ্ঞতা হয়েছে। আমি সেটা নিয়ে এখনও বলছি না, বলার সুযোগ নিশ্চয়ই আসবে, তখন বলবো। এই যে আইনজীবীরা কিছু অন্যায় করলে তাদের বিরুদ্ধে নাকি কোনো মামলা হয় না। পুরো ইউনিয়ন আইনজীবীদের বিরুদ্ধে মামলা করলে কেউ নাকি আর দাঁড়াবেন না তার বিরুদ্ধে। অদ্ভুত লেগেছে আমার। আমি আবার বলছি, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, ডিটেলস বলবো সময় এলে। কিন্তু কলকাতা হাইকোর্ট প্রমাণ করে দিল, কলকাতা হাইকোর্টের আইনজীবীরা প্রমাণ করে দিচ্ছেন আইন সবার জন্য সমান। তুমি আইনজীবীতে কি হয়েছে? তুমি রোজিনা রহমানের উপর আক্রমণ করবে, তোমার উপরে মামলা হবে না? তুমি আইনজীবী বলে আমরা সবাই ছেড়ে দিয়ে বসে থাকবো, তোমার উপরে মামলা হবে না? তো কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মামলা লড়েছেন এবং লড়ার জায়গাতে নিয়ে এসছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি অর্ডারটা আসে। কিন্তু মামলা যে গৃহীত হয়েছে এবং তার ভিত্তিতে যে বিচারপতি এতগুলো মন্তব্য করেছেন, এটাও কিন্তু কম না।
এটাও কম না। ফলে যেমন আমি যারা আইনজীবী তাদেরকে যেমন কুর্নিশ জানাই যে আইন সবার জন্য সমান এস্টাবলিশ করেছেন, যত বড়ই আইনজীবী হোক তুমি অন্যায় করলে তোমার বিরুদ্ধে আমরা লড়ব। আর বিচারপতির যে ভূমিকা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়ে যে ধরনের সব মন্তব্য করেছেন এবং সরকারি আইনজীবীকে যে কথা বলেছেন, অবশ্যই কাজের পরিসরটা বাড়ছে, কাজের জায়গাটা বাড়ছে, আমাদের সাহস বাড়ছে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় হুজুরের কি হবে। যে হুজুর রজিরা রহমানকে দেহ ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন, সেই হুজুরের কি হবে সেই মামলার, সেটাও দেখতে চাই। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।